বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল এবং সবচেয়ে বেশি অ্যাসিস্ট দুটি রেকর্ডই অনেক আগেই লিওনেল মেসির। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তিনি দুটি অ্যাসিস্ট করেছেন। লিওনেল মেসির জন্য এটা কোনো ঘটনাই না, তবে নামটা লিওনেল মেসি বলেই এই অ্যাসিস্ট নিয়ে হচ্ছে অনেক আলোচনা। কেন? এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমি রাজশুভ নারায়ণ চৌধুরীর কাছেই সরাসরি চলে যাচ্ছি যে একটু বলুন, অ্যাসিস্ট তো অ্যাসিস্টই, কিন্তু এটা কি লিওনেল মেসি বলে নাকি অন্য কোনো তাৎপর্য আছে যে গোল না দুটা অ্যাসিস্ট, সেটা নিয়ে কেন এত আলোচনা? হ্যাঁ, গোলদাতা হচ্ছে অ্যাসিস্ট যেই নিয়ে করেছেন তাকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। এবং কালকে তো মানে ব্যাপারটা কি এমন মেসি এখন যাই করবে তাই নিয়ে মাতামাতি? এখন একটা জিনিস হচ্ছে, হ্যাঁ 40 বছর বয়স, 39 বছর বয়স হয়ে গেছে, মেসি এখন যা করবে তাই আসলে এক্সপেকটেশনের চেয়ে উনি যা করছেন আসলে এটা এক্সপেকটেশনকে অনেক বেশি ছাড়িয়েছেন, হুইচ ইজ ট্রু। কিন্তু অন্যদিকে কালকে আপনি এনসো ফার্নান্দেজের গোলটা যদি দেখেন, অসাধারণ গোল, সেখানেও মেসির অ্যাসিস্টটা নিয়ে কথা হচ্ছে। আবার লতারো মার্টিনেজের ক্রসটা, এটা ডাইং মোমেন্টে, একেবারে ম্যাচ যখন প্রায় শেষ হওয়ার মুহূর্তে 92 মিনিটে, তখন লতারো মার্টিনেজ হেড করে গোলটা করেছেন, যেখানে মেসি একটা ক্রস করেছেন। একটা ক্রস আর এনসো ফার্নান্দেজের গোলের ক্ষেত্রে একটা পাস, একদিক থেকে দেখলে আসলে এখানে আলোচনা তো কিছু নাই। যারা রেগুলার ফুটবল দেখেন তাদের কাছে মনে হতে পারে যে এটা তো কিছুই না। শটটা এনসো ফার্নান্দেজের বক্সের বাইরে থেকে দারুণ শট, সেখান থেকে মেসি জাস্ট পাসটা বাড়িয়ে দিলেন। আবার ওইদিকে একটা ক্রস, জাস্ট ডান পায়ে একটা ক্রস, পিন পয়েন্ট ক্রস, এটা তো ফুটবলে হয়। বাট এইখানেও মেসিকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাট এইখানে হয়তো মেসিকে নিয়ে আলোচনার কিছু কারণও আছে, সেটা হয়তো আমরা ছবিতে দেখবো আর কি। তাহলে আমাদেরকে সেটা একটু ব্যাখ্যা করুন যে কেন সামান্য দুটি অ্যাসিস্ট নিয়ে এত হইচই পড়ে গেছে। আচ্ছা, অ্যাসিস্ট নিয়ে কি আছে এই অ্যাসিস্টের মধ্যে? অ্যাসিস্ট নিয়ে হইচই পড়ে গেছে আসলে অ্যাসিস্টের আগের মুভমেন্টের কারণে। মানে মেসি বলে, হয়তো মেসি ছাড়া অন্য কেউ হলে, কয়জন প্লেয়ার হলে এই মুভমেন্টটা খুব ভালোভাবে হতো, সেটা নিয়ে হয়তো আপনি নেইমার বা ক্রিস্টিয়ানো রোনালদো হয়তো, বা এইরকম প্লেয়ার হয়তো দুই একজন ছাড়া, আদারওয়াইজ এই মুভমেন্ট হয়তো সম্ভব হতো কিনা সেটা নিয়ে সংশয় আছে। আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে আর্জেন্টিনার প্রথম গোলটার আগে অবভিয়াসলি এনসো ফার্নান্দেজ দারুণ শট করে গোলটা করেছেন। বাট এখানে আপনি যখন দেখবেন যে মেসি এখানে বলটা পেয়েছেন, তার সঙ্গে ইংল্যান্ডের লেফট ব্যাক জেড স্পেন, যিনি দারুণ খেলেছেন, যার ফিজিক্যালিটি এবং পেস বা আর্জেন্টিনাকে খুব একটা বার উঠতে দেয়নি সেভাবে, মেসিকেও বারবার আটকে দিয়েছে। সেই জায়গায় এখানে মেসির মুভমেন্টটা যে কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন এখানে যখন মেসি বল পাচ্ছেন, আপনি খুব মেসির কাছ থেকে বা অন্য কোনো প্লেয়ার হলে কী করতেন, বেশিরভাগ প্লেয়ার যেহেতু এখানে জায়গাটা ফাঁকা আছে, হয়তো এদিকে একটা বলে একটা ধাক্কা দিয়ে এদিকে গিয়ে এদিক থেকে একটা ক্রস করার চেষ্টা করতেন, অথবা বলটাকে একটু পেছনে নিয়ে এসে এখানে ক্রস দিয়ে পাস দিয়ে উঠে যাওয়ার চেষ্টা। নর্মালি আমরা এটাই দেখি ফুটবলে অ্যাভারেজ বা ইভেন অ্যাভারেজ প্লেয়ারদের কাছ থেকেও। হ্যাঁ, ইভেন দেপল এখানে বল পাওয়ার জন্য কলও দিচ্ছিলেন যাকে যেন পাসটা দেওয়া হয়। বাট মেসি যেটা করেছেন, যখন তার পায়ে এখানে বল, তার সামনে জেড স্পেন্স আছেন, যেই কারণে মেসিকে বলা হয় যে হি থিংস 2 স্টেপ অ্যাহেড, যে এখানে যখন তার পায়ে বল, তখন বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে মেসি মাঠে থাকা মানে হচ্ছে একজন কোচও নাকি মাঠে থাকা। হ্যাঁ, আপনি বলতে পারেন কেন এক্স্যাক্টলি। এবং এখানে আপনি মুভটাতে যদি দেখেন, মেসি যখন এখানে বল পাচ্ছেন, জেড স্পেন্স এখানে, এনসো ফার্নান্দেজ আলটিমেটলি শটটা নিয়েছিলেন, এই কারণে আমরা এখন এনসো ফার্নান্দেজের দিকে চোখ রাখতে পারি। কিন্তু ম্যাচে যখন মেসির পায়ে যখন বল রিয়েল টাইমে, তখন তো আমরা এনসো ফার্নান্দেজের দিকে চোখটা রাখিনি। বাট এখানে ইম্পর্টেন্ট মেসি চোখটা রেখেছেন, এবং সেটা কীভাবে ইম্পর্টেন্ট, তিনি এখানে যখন বলটা নিচ্ছেন তখন হচ্ছেন এলিয়ট অ্যান্ডারসন এখানে। সো মেসি যদি এখানে এখন এখানে বা দেপল বা তিনি তখন পর্যন্ত এনসোকে কভার করছেন, যদি মেসি এখানে কাউকে পাস দিতেন, এলিয়ট অ্যান্ডারসনের জন্য এদের কাউকে কভার করা একেবারে খুবই সহজ কাজ হয়ে যেত, কারণ পাস যেতে যেতে এই ডিস্টেন্সটা কভার করা তার জন্য খুব বেশি কঠিন কিছু হতো না। মেসি যেটা করেছেন, এখানে একটা ডামি দিয়েছেন, ডামিতে এনসো ফার্নান্দেজকে তিনি বলটা আরেকটু ক্যারি করেছেন, বলটা পায়ে রেখেছেন, তাতে জেড স্পেন্স ইয়ে করেছেন, এবং বলটাকে এদিকে নিয়ে যাওয়ার একটা আমরা যেটাকে তার বডি মুভমেন্ট, যেটা আমরা যে একটা ডামি বা সিমি যেটাকে বলি, সেই জিনিসটা করেছেন। এবং সেটাতে এলিয়ট অ্যান্ডারসনের মনে হচ্ছে যে মেসি সম্ভবত এদিকে ঢুকবেন, সেই কারণে এলিয়ট অ্যান্ডারসনও এদিকে চলে আসার ট্রাই করেছেন। হ্যাঁ, যেটা আমরা পরের ছবিটাতে দেখেছি যে মেসি এখানে গিয়েছিলেন, এলিয়ট অ্যান্ডারসন এখানে যখন চলে এসেছেন, তখন আবার মেসি আরেকটা মুভমেন্টে বলটাকে এদিকে নিয়ে এসেছেন, তার বাম পায়ে নিয়ে এসেছেন। এখন এলিয়ট অ্যান্ডারসন এখান থেকে অলরেডি এখানে চলে এসেছেন, জেড স্পেন্সও মেসির সাথে অকুপাইড। এখানে পুরো এই যে দেপল বা এনসো ফার্নান্দেজ বা ইভেন এটা সম্ভবত আলভারেজ, তাদের জন্য পুরো ফাঁকা স্পেস, একেবারেই ফাঁকা স্পেস। এবং এরপর মেসি জাস্ট পাসটা বাড়িয়ে দিয়েছেন। যখন এনসো ফার্নান্দেজকে পাসটা দিয়েছেন, এলিয়ট অ্যান্ডারসন ইজ আউট অফ দ্য গেম। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে মেসির পাসটা খুবই সিম্পল একটা পাস, বাট পাসের আগে যেই ব্রেইনের যে খেলাটা, পায়ের যে খেলাটা বা মুভমেন্টের বডি ডামির যে খেলাটা, ওইটা হচ্ছে মেসির গ্রেটনেস আর কি। যেই কারণে এই পাসটা, সিম্পল পাসটা নিয়েও এত কথা হচ্ছে যে মেসি না হলে এটা হয়তো হতো না, হুইচ ইজ আই গেস ট্রু। যে এলিয়ট অ্যান্ডারসনকে এভাবে যে 1-2টা স্টেপ আগে চিন্তা করা, যে এলিয়ট অ্যান্ডারসনকে আমি এভাবে টেনে এনে
এলিয়ট অ্যান্ডারসনকে ব্লক করে দিয়ে এনসো ফার্নান্দেজকে ফ্রি করে দিয়ে তারপরে এনসো ফার্নান্দেজকে পাসটা দেওয়া, এই জিনিসটা হচ্ছে মেসি বা এই লেভেলের প্লেয়ারদেরকে অন্যদের চেয়ে আলাদা করে রাখা আর কি। এবং এখান থেকে পরে এনসো ফার্নান্দেজ শট নিয়েছেন এবং আচ্ছা এই জিনিসটা আপনি এখান থেকে অন্য একটা ক্যামেরার অ্যাঙ্গেল থেকে আমরা ছবিটা নিয়েছি এবং এখানে হচ্ছে আপনি পুরো জিনিসটা হয়তো আরও ক্লিয়ার দেখা যাবে যে মেসি যখন পাসটা নিচ্ছেন, জেড স্পেন্সের আপনি যদি মুভমেন্ট দেখেন, জেড স্পেন্স চাচ্ছেন যে মেসি যেন ভেতরের দিকে যান, মানে মেসি যেন এদিকে যান। কেন? 100 জনের মধ্যে শতকরা 97 থেকে 98 জন এখানেই যাবেন। হ্যাঁ, এবং জেড স্পেন্সও চাচ্ছিলেন মেসি যেন এদিকে যান। কেন? কারণ হচ্ছে ওইদিকে গেলে মেসিকে ডান পায়ে ক্রস করতে পারে, যেটা মেসির উইকার ফুট। অবভিয়াসলি আপনি যখন ডিফেন্ডার হবেন আপনি চাইবেন না মেসি বাম পায়ে থাকুক, বলটা মেসি ডান পায়ে গেলেই বেটার, যদি আলটিমেটলি সেটা কালকে সেকেন্ড গোলের ক্ষেত্রে আর কাজ করেনি, বাট স্টিল প্রবাবিলিটি অনুযায়ী তো ডান পায়ে চেয়ে বাম পায়ে বলটা থাকলে মেসি বেশি ভয়ঙ্কর হবেন। তো জেড স্পেন্সের মুভমেন্ট বলছে বা বডির যেভাবে ফেস করে রাখছেন সেটা বলছে যে জেড স্পেন্স চাচ্ছিলেন মেসি এদিকে যান, এবং মেসিও তাকে সোল্ড করেছেন, তাকে এই জিনিসটা বোঝাচ্ছিলেন যে এই জায়গাটা তিনি হয়তো এদিকে যাবেন। বাট আলটিমেটলি যেটা করেছেন এই যে এখান থেকেই তার যখন এই ছবিটাতে যখন এলিয়ট অ্যান্ডারসন এদিকে আসছেন তখন পুরোপুরি আসেননি এবং তিনি জেড স্পেন্সকেও জাস্ট আটকে রাখছিলেন, বলটাকে আটকে রাখছিলেন, বলটাকে ছাড়ছিলেন না। যখন এলিয়ট অ্যান্ডারসন এখানে এলেন, মেসি জাস্ট একটা বডি মুভমেন্ট, এখানে হচ্ছে বডি মুভমেন্টে এই অ্যাঙ্গেল থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে, বডি ডামিতে বলটাকে এদিকে নিয়ে গেলেন এবং আলটিমেটলি তখন তিনি পরে এনসো ফার্নান্দেজকে পাসটা দিলেন এবং এনসো ফার্নান্দেজ এখান থেকে শটটা নিয়েছেন। এখন এবার আসি, এটা হচ্ছে ফার্স্ট গোল। এবার আমরা যদি সেকেন্ড গোলটাতে আসি, তখন অলরেডি 90+ মিনিট, মানে অর্থাৎ এক্সট্রা টাইমের অ্যাডেড টাইমের খেলা চলছে, ইফ আই এম নট রং অ্যাডেড টাইমের সেকেন্ড মিনিট চলছিল। এখান থেকে ম্যাকলিস্টার শটটা করেছিলেন, ম্যাকলিস্টারের শট এই পোস্টে লেগে ফেরত এসেছে, বলটা ফেরত আসছে, মেসি হচ্ছেন এখন এখানে। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আপনি এই গোলটাতে মেসির কোনো স্কিলের চেয়েও আপনি হয়তো এখানে মেসির লিডারশিপটা হয়তো বেশি চোখে পড়বে। কেন? বলটা যখন আসছে মেসি এখানে তখন 90+1 মিনিট, মানে 92 মিনিটে খেলা চলছে, আর্জেন্টিনা অলরেডি 1-1। আপনি হয়তো এই জায়গাটায় অত বেশি আর যে আচ্ছা ঠিক আছে 1-1 থাকলে তো আমি হারছি না, খেলার এক্সট্রা টাইমে যাচ্ছে, এক্সট্রা টাইমে আমি আরও এনার্জি নিয়ে নামতে পারি। বাট মেসি যেটা চেষ্টা করেছেন যে এই মোমেন্টেই হয়তো যে আরেকবার লাস্ট এফোর্টটা দেওয়া, এবং এই জায়গাটাতে আপনার বলটা যখন আসছে মেসি এখানে ছুটছেন, জেড স্পেন্সও বলটা কন্ট্রোল নেওয়ার জন্য ছুটে এসেছিলেন। জেড স্পেন্সের পায়ে দুজনের টাসেলের পরে জেড স্পেন্সের পায়ে লেগে বলটা আবার এদিকে চলে এসেছিল এবং আমরা দেখছি যে মেসি আবার সেকেন্ড বলটা জেড স্পেন্স পায়ে একটু মেসির পায়ের সাথে হালকা মেসির বুটটা লেগেছিল, জেড স্পেন্স একটু পায়ে ব্যথা পেয়ে একটু ইয়ে করছিলেন, এবং এই জায়গাটায় যেহেতু এটা 50-50 এখানে ফাউলের কোনো চান্স ছিল না, জেড স্পেন্স ওই জায়গাটা নিয়ে ব্যস্ত হয়েছিলেন, মেসি তখন আবার বলটার কন্ট্রোল নেওয়ার জন্য ছুটে যাচ্ছিলেন। এবং একটু যে আমি এটা দেখাতে চাচ্ছিলাম যে একটু আগের ছবি তো আমরা দেখছি যে আর্জেন্টিনার খেলোয়াড়রা তখনও কিন্তু সবাই ওই হতাশার মধ্যে আছেন, পোস্টে লেগে আছেন, আর মেসি আছেন আরেকটা গোলের অপরচুনিটি খুঁজতে। এক্স্যাক্টলি, এই জায়গাটা হচ্ছে লিডারশিপ, যে অন্য সবাই যখন যে আচ্ছা শটটা মিস হয়ে গেল তাহলে মনে হয় এই 90 মিনিটসের মধ্যে যেতে হলো না, এক্সট্রা টাইমে যেতে হলো, মেসি তখনও হাল না ছেড়ে ওই জায়গাটা যখন ম্যাকলিস্টার, মানে টিভি ক্যামেরা তখন ম্যাকলিস্টারকে দেখানো ছিল, যেহেতু ম্যাকলিস্টারের শটটাই পোস্টে লেগেছে, প্লাসে পাশে হুলিয়ান আলভারেজও ছিলেন, তিনিও ম্যাকলিস্টারকে ইয়ে করছিলেন না, ঠিক আছে ইটস ওকে। ওই জায়গায় মেসি তখন বলটার কন্ট্রোল নেওয়ার জন্য ছুটে যাচ্ছিলেন এবং ছুটে গিয়ে তিনি কী করলেন, এখানে আবার হচ্ছে আপনার একটু স্কিলের খেলা, বলছিলাম যে স্কিলের খেলা নেই, বাট স্টিল এখানে আপনার একটু মেসি যে ব্রেইন বলা হয়, ফুটবল ব্রেইনের খেলাটা আপনি দেখবেন, সেটা হচ্ছে কীরকম। মেসি যখন এখানে বলটা পেলেন, আমরা সাধারণত কী দেখি, মেসি যখন ড্রিবল করেন প্লেয়ারের খুব কাছে গিয়ে, সে আপনি ডিফেন্ডার, মেসি একেবারে খুব কাছে গিয়ে লাস্ট মোমেন্টে তিনি সরে যান অন্যদিকে, যাতে প্লেয়ারকে এঙ্গেজ করে তারপর সরে যান। বাট এখানে আমরা দেখছি দুইজন প্লেয়ার, মেসি অনেকটা ডিস্টেন্সে আছেন, কিন্তু এখান থেকেই তিনি অন্যদিকে সরে গেলেন। কেন সরে গেলেন? একটা রিজন, যে আমার ধারণা যদি এখানে একজন প্লেয়ার থাকতেন হয়তো মেসি তাকে এঙ্গেজ করে তারপর সরে যেতেন, কিন্তু এখানে দুইজন প্লেয়ার প্লাস এখানে তাকে কেইন থাকার কারণে মেসির পক্ষে এই দিকে পাস দিতে হলো, যে আবার একেবারে পেছনে পাস দিতে হতো, যেটা খেলাটা অনেকটা পিছিয়ে দিত বা ইংল্যান্ড ডিফেন্স আর একটু গুছিয়ে নেওয়ার সময় পেয়ে যেত। সেই জায়গায় মেসি যেটা করলেন, যেহেতু দুইজন প্লেয়ার, তিনি অনেকটা ডিস্টেন্স রেখে বলটাকে অন্যদিকে সরিয়ে নিলেন ওই ডিফেন্ডারদের পায়ে থেকে। এবং এখানে এই জিনিসটা হয়তো ছবিটা একটু ক্লিয়ার, যেখানে এখানে হয়তো দেখে মনে হচ্ছে ডিস্টেন্স অনেক কম, যে খুব কাছে গিয়ে সরেছেন, কিন্তু এখানে গেলে হয়তো বোঝা যাবে ডিস্টেন্স অনেকটাই আছে এবং এই জায়গাটা থেকে তিনি সরে গেছেন। এরপর সেকেন্ড টাচটা হচ্ছে মেসির আরেকটা আপনি ফুটবল ব্রেইনের যেটা খেল বলতে পারেন, এই টাচটা তিনি মেসি নর্মালি যখন স্ট্রাইকটা নেন তিনি নর্মালি বাম পায়ে বলটা টাচ করেন বারবার, রাইট? কিন্তু এখানে যদি তিনি বাম পায়ে টাচটা নিতেন তাহলে এই দুজন প্লেয়ারের বলটা এই দুজন প্লেয়ারের খুব কাছে থাকতো, তার পক্ষে বলটা শিল্ড করাটা
একটু টাফ হয়ে যেত। তিনি যেটা করেছেন এই টাচটা, সেকেন্ড টাচটা বাম পায়ে না নিয়ে তার বডিটা এবং বলের মধ্যে, ডিফেন্ডার এবং বলের মধ্যে তার বডিটাকে নিয়ে গেছেন, বলটা টাচ করেছেন ডান পায়ে। কেন? যাতে তিনি যদি ক্রস করতে চান বল এবং ডিফেন্ডারের মাঝে একটা ডিস্টেন্স থাকে, কারণ ডিস্টেন্স কম থাকলে অবভিয়াসলি বলটা ডিফেন্ডারের গায়ে লেগে কর্নার হবে বা ব্লক হয়ে যাবে, যে কোনো কিছু একটা। মেসি এই টাচটা নিয়েছেন ডান পায়ে যাতে বলটা এদিকে যায় এবং ডিফেন্ডাররা পেছনেই পড়ে থাকে, বলের সাথে ডিফেন্ডারদের একটা ডিস্টেন্স তৈরি হয় এবং আলটিমেটলি এখান থেকে তিনি যখন ক্রস করছেন ডিফেন্ডাররা পরিমরি করে পা বাড়িয়ে দিচ্ছেন, ঝাঁপাচ্ছেন, কিন্তু আলটিমেটলি সেটা তার লাভ হয়নি, ক্রসটা হয়েছে এবং এখান থেকেই লতারো মার্টিনেজ গোলটা করেছেন। তো এই জায়গায় হচ্ছে মেসির ব্রিলিয়ান্স বলুন, ফুটবল ব্রেইন যেটা বলুন, মেসির ক্ষেত্রে তো আপনি পায়ের স্কিল তো যেমন তেমনি আপনার পাশাপাশি আপনার ফুটবল ব্রেইনের কথা বলা যায়। ইভেন মেসির পায়চারি করতে করতে কি মেসি এগুলাই পরিকল্পনা করে? যে মেসির হাঁটাহাঁটি নিয়ে এবার অনেক কথা হচ্ছে, কিন্তু এই হাঁটাহাঁটিও যে প্রত্যেকটা মোমেন্টে যে ক্যালকুলেটেড, যে কখন কোথায় কোন দিকে হাঁটবেন, কেন হাঁটছেন, এটা নিয়ে গার্দিওলার একটা কথা আছে যে মেসি হাঁটেন কিন্তু সেই মুভমেন্টেও তার প্রতিটা মুভমেন্টে মাথা হচ্ছে ঘুরতে দেয়, কারণ তিনি প্রত্যেকটা মুভমেন্টে হচ্ছে ম্যাচ রিড করতে দেন, কোন ডিফেন্ডারের কোন সাইডটা উইক, ডিফেন্সের কোন জায়গায় ফাঁক ফোকর আছে, অপোনেন্ট এই জিনিসটা রিড করতে থাকেন। তো এইটা হচ্ছে আপনার মেসির ফুটবল ব্রেইন বলুন, মেসির স্কিল বলুন এবং মেসির লিডারশিপ বলুন, টাইম সেন্স, প্রত্যেকটা জিনিসের কথাই বলা আর কি, যে দুইটা সিম্পল মনে হবে যে দুইটা সিম্পল পাসে দুইটা, একটা সিম্পল পাস এবং একটা ক্রস, এই ক্রস আমরা ফুটবলে অহরহই দেখি এরকম, কিন্তু মেসির ক্ষেত্রে এটা কেন আলোচনা হচ্ছে? জাস্ট বিকজ অফ দিস, যে মেসির এই পাস এবং ক্রসের আগে যে জিনিসটা, যে থিঙ্কিং, যে স্কিল, ওই জিনিসটার কারণে হচ্ছে মেসির এই জিনিসটা, এই দুটো জিনিস সিম্পল পাস এবং ক্রস অনেক গ্রেট হয়ে দেখা যায় আর কি। ধন্যবাদ আপনাকে। তো আমরা তো বলতেই পারি নামটা শুধু মেসি বলেই সামান্য অ্যাসিস্ট নিয়ে আলোচনা হচ্ছে না, কারণ এই অ্যাসিস্টের পেছনে যে গল্পটা রয়েছে সেটাই বলে দিচ্ছে কেন খেলোয়াড় হিসাবে লিওনেল মেসি সর্বকালের সেরাদের কাতারে এরই মধ্যে চলে গেছেন এবং প্রতিনিয়ত এরকম ফুটবলিং ব্রিলিয়ান্স দেখিয়ে নিজেকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন।